সেদিন আফিয়া বেগম বন্যার ফ্যামিলির সাথে যা আচরণ করেছে তাতে করে ওনার আর এই বাসায় থাকবে বলে মনে হয় না। এই মুহূর্তে ওনারা যদি বাসা ছেড়ে দেয় তাহলে আগুন আরও লাগবে, বই কমবে না। তাই উনি সিদ্ধান্ত নিয়েছেন যে তাহসান আর বন্যার মতামতের গুরুত্ব দেবেন, তাদের ভালো লাগাকে সম্মান দিয়ে স্বীকৃতি দেবেন। মহিলাদের কথায় না নেচে উনি ভোর হতেই নিচে চলে গেছে। কলিং বেল দিয়ে মনের কথাগুলো আরেকবার ঝটপট সাজিয়ে ফেলেন। দরজা খুলে মোবারক সাহেবকে দেখে রেনু বেগম চুপসে যায়। ওনার মনের ভাব মোবারক সাহেব আবারও কথা শোনাতে এসেছে। ভাই সাহেব, আপনার ভাই এখনই বাসা খুঁজতে যাবে। কালকে সারাদিন খুঁজে মন মতো হয়নি। একটা দিন সময় দিন, এত আব্বাসপত্র নিয়ে যেতে একটু টাইম লাগবে। রেনু বেগমের কাচুমাচু মুখের দিকে তাকিয়ে মোবারক সাহেব মুচকি হাসেন। তারপর আস্তে করে রেনু বেগমকে পাশ কাটিয়ে বাসায় ঢুকে পড়েন। বন্যা এতক্ষণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে কান খাড়া করে মোবারক সাহেবের কথা শুনছিল। ওনাকে ভেতরে আসতে দেখে সে রুমে চলে যায়। মোবারক সাহেব সোফায় বসতে বসতে বললেন, বাসা ছেড়ে দেবেন নাকি? রেনু বেগম কিছু বলার আগে শফিক ইসলাম আসেন। আয়েশ করে বসতে বসতে বললেন, না ছেড়ে উপায় কি, আপনারাই তো ছাড়তে বলে গেলেন। মোবারক সাহেব কিছুক্ষণ চুপ থেকে বলল, ওর কথা ধরে লাভ নেই। আমাদের উচিত ছেলে মেয়েদের সুখের কথা ভাবা। তারা যেহেতু নিজেরা পছন্দ করে ফেলেছে, আমাদের উচিত মান সম্মান রেখে মিল করিয়ে দেয়া। রেনু বেগম বলল, ভাবির যা মনোভাব দেখলাম, আমি চাই না আমার মেয়ে শাশুড়ির অমতে তার সংসারে যাক। মোবারক সাহেব মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল, তা ঠিক, কিন্তু আমার মনে হয় আফিফাও মেনে নেবে। একটু সময় লাগবে, এই যা। রেনু গম্ভীর গলায় বলল, মানবে, মানলে তো আপনার সাথে আসতো, আসেনি যে। মোবারক সাহেব শান্ত গলায় বলল, আসবে। একদিন আয়োজন করে এসে বন্যাকে নিয়ে যাব। সারাটা দিন আফিয়া বেগম তাহসানের সাথে কথা বলল না, এমনকি দেখেও চোখ তুলে তাকালো না। তাহসান মায়ের এই নিশ্চুপতা দেখেও গম্ভীর হয়ে চলাফেরা করলো। সারাদিন কিছু খেলো না। ছেলে যে উপোস সেটা আফিয়া বেগমের দৃষ্টি এড়ায়নি। সারাদিন কিছু না বললেও রাতে আর চুপ করে থাকতে পারল না। তাহসানের রুমে গিয়ে গম্ভীর গলায় তাহসানকে ডাকে, সারাদিন না খেয়ে অনশন করে কি বিয়ে করতে চাস? তাহসান মায়ের হাঁটুতে মাথা রেখে গলার স্বর যথাসম্ভব কান্না কান্না ভাব এনে বলল, বন্যাকে বিয়ে না করালে মরেও যেতে পারি। আফিয়া বেগম তাচ্ছিল্য করে বলল, বাহ, 2 দিনের বন্যাকে পেয়ে এত বছরের বাবা মাকে ভুলে যাবি? তাহসান মায়ের গালে হাত রেখে বলল, বাবা মা তো বাবা মায়ের জায়গায়, আর ভালোবাসার মানুষটা হলো মানসিক শান্তি, দুটোই সম্পূর্ণ আলাদা ব্যাপার। আফিয়া বেগম দরজার দিকে তাকিয়ে দেখে ওনার স্বামী মোবারক সাহেব দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। সারা দিন উনি এই ব্যাপারে বুঝিয়েছেন। আফিয়া বেগম কিছুটা নরম হলেও মনে যে খসখস আছে সেটা সম্পূর্ণ গেল না। একমাত্র ছেলে যদি উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলে তাহলে? আফিয়া বেগম মনের সাথে যুদ্ধ করে তাহসানকে জিতিয়ে দিলেন। যাকে ইচ্ছে বিয়ে করুক, ওনার ছেলে ওনার সামনে হেসে খেলে থাকলেই হলো। স্বামীর দিকে তাকিয়ে বলল, বন্যাদের বাসায় বলে দাও, তাদের যদি কোনো আপত্তি না থাকে আমরা কালকে সন্ধ্যায় এনগেজমেন্ট করতে যাব। মোবারক সাহেব গম্ভীর গলায় বলল, আমি একা বললে হবে কেন? ওনারা মেয়ে বিয়ে দেবে, শাশুড়ি হলো ঘরের প্রধান। শাশুড়ি যদি না যায় তাহলে বুঝবে তুমি রাজি না। অগত্যা আফিয়া বেগমও বন্যাদের বাসায় যায়। মোবারক সাহেব খালি হাতে যেতে নারাজ। শুভ কাজ শুভ কথা, মিষ্টি না হলে চলবে? মিষ্টি এনে স্ত্রী সমেত বন্যাদের বাসায় যায়। আফিয়া বেগমকে দেখে সবাই অবাক। বন্যা ভয়ে রুমে বসে আছে। আফিয়া বেগম সবাইকে চমকে দিয়ে বলল, আপনারা চাইলে আপনাদের বাড়ির মেয়ে আমার ঘরে নিয়ে যেতে চাই। রেনু অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছে। ওনার চোখের ভাষা দেখে আফিয়া বেগম বলল, আসলে সেদিন হঠাৎ করে এসব শুনে মাথা ঠিক ছিল না। আমি চাই আগের কথা মনে না রেখে আমরা সামনের দিকে যাব, ছেলে মেয়ের মঙ্গল কামনা করব। সবাই ওনার কথা শুনে সন্তুষ্ট হয়। তাহসান যেহেতু ভালো ছেলে, চেনা শোনা আছে, বন্যার পরিবার আর অমত করল না। ঠিক করা হয় আগামীকাল এঙ্গেজমেন্ট করা হবে। আল্লাহ চাইলে আগামী শুক্রবার বিয়ে। বন্যা আর তাহসান পাশাপাশি বসে আছে। আজকে আর কোনো লুকোচুরি নেই। আজকে প্রকাশ্য দুজনে পাশাপাশি বসে আছে। বন্যা আর চোখে তাহসানের দিকে তাকায়। সাদা পাঞ্জাবিতে ছেলেটাকে কি সুন্দর লাগছে। বন্যার চোখ মুখ মুগ্ধতায় ছেয়ে যায়।
এই পুরুষটা তার, একান্তই তার। এই যে কিছুক্ষণ আগে সে তার মায়ের আংটি পরিয়ে দিয়েছে বন্যার, এই যে কিছুক্ষণ আগে সে তার নামের আংটি পরিয়ে দিয়েছে। বন্যার চারপাশে কে আছে কিংবা কে কি বলছে এসব কথায় তার মনোযোগ নেই। তার সম্পূর্ণ মনোযোগ তাহসানের গা থেকে ভুরভুর করে ভেসে আসা পারফিউমের ঘ্রাণে। সে নিঃশব্দে শ্বাস টেনে ফুসফুস ভর্তি করায় ব্যস্ত। বন্যার মনে হলো সে খুব ভাগ্যবতী। ভাগ্যবতী না হলে তাহসানের মতো এমন লক্ষ্মী ছেলে সে পাবে কেন? লাজ লজ্জা ভুলে বন্যা তাহসানের দিকে তাকিয়ে থাকে। তাহসান সারাদিন ছটফট করে কাটিয়েছে। বন্যা ফোনে কথা বলেনি, বলেছে ভীষণ কাজ, কথা বলা যাবে না। তাহসান বন্যার কথায় সায় দিল। মনে মনে খুব চাইছিল বন্যা কথা বলুক, কিংবা তার তৃষ্ণার্ত মন উপোস জেনেও বন্যা সারাদিন ফোন দেয়নি। সন্ধ্যা 8টায় তারা সবাই বন্যাদের বাসায় যায়। তাহসান উত্তেজনায় ছটফট করছে। বাবা মা যে এত সহজে মেনে নেবে তা সে কল্পনাও করেনি। বন্যাকে একেবারে নিজের করে পাওয়ার খুশিতে মনটা ফুরফুরে লাগছে। বন্যাকে যখন সে আংটি পরিয়ে দিচ্ছিল তখন তার মনে হচ্ছিল বন্যা অর্ধেক তার হয়ে গেছে। হালকা হলুদ জামদানিতে বন্যাকে হলুদিয়া পাখির মতোই মিষ্টি দেখাচ্ছিল। তাহসান ভদ্রতা বজায় রাখতে সবার সাথে কথা বললেও বারবার চোখের দৃষ্টি ঘুরে ফিরে বন্যার মাঝে এসেই আটকাচ্ছে। বন্যাও যে তাকে দেখছে এটা বেশ বুঝতে পারছে। সবার অগোচরে তাহসান বন্যার হাত ধরে, বৃদ্ধাঙ্গুলি দ্বারা ঘষে চোখ টিপে ফিসফিস করে বলল, এত সুন্দর লাগছে কেন? মেরে ফেলার পায়তারা করছো নাকি? বন্যা উত্তরে কিছু বলে না, শুধু মুচকি হাসে। আজকে আসলেই তাকে সুন্দর লাগছে। শাড়ি পরতে না পারা বন্যাকে রেনু বেগম খুব পরিপাটি করে রেডি করিয়ে দিয়েছেন। বন্যাকে আজ খুব স্নিগ্ধ লাগছে। অপার সৌন্দর্যে যেন চোখ ফেরানো যাচ্ছে না। আফিয়া বেগম নিজেও বন্যাকে এই রূপে দেখে অবাক। কখনো কল্পনাও করেনি ছেলেমেয়ে করা মেয়েটা এত সুন্দর। সবার খাওয়া দাওয়া শেষ হলে আগামী শুক্রবার বিয়ের তারিখ ঠিক করে মোবারক সাহেব পরিবার সমেত বাসায় ফিরে আসে। ভালোবাসাগুলো পূর্ণতার পথে উল্কা পিণ্ডির গতিতে ছুটে যাচ্ছে। বন্যা তাহসানকে ফোন করেনি, গায়ের শাড়িও পাল্টায়নি। সবাই শুয়ে পড়লে আস্তে করে ছাদে উঠে আসে। প্রিয় পুরুষকে কাছে পাওয়ার আনন্দে মনটা নেচে নেচে নিজের নিজের উচ্ছ্বাস জানাচ্ছে। এখন তাহসানকে ফোন করলে পাগলটা এক ছুটে ছাদে চলে আসবে, কিন্তু বন্যা ফোন করেনি। থাক কিছুটা সময় একা। ছাদে ওঠার সাথে সাথে নির্মল ঠান্ডা বাতাস বন্যার গা ছুঁয়ে যায়। জুতো জোড়া একপাশে খুলে রাখে, খালি পায়ে সামনে এগিয়ে যায়, চাঁদের দিকে তাকিয়ে হাসে। হাসিটা ভালোবাসার পূর্ণতাই। জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তাহসান। এই ছেলেটা তার জীবনে আসার পর জীবনের ছন্দ পাল্টে গেছে, রঙিন হয়ে ছাড়িয়ে গেছে চারপাশ। পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে মনে হলো তাহসান তাকে চাঁদ বলে। তার মন বলল তাহসানকে ছাড়া এই ভরা জ্যোৎস্না গায়ে মাখা অন্যায়। বন্যা এই অন্যায় করতেই পারবে না। হঠাৎ করেই সে তাহসানকে ভীষণ মিস করছে। হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখা মোবাইলের দিকে তাকায়। উদ্দেশ্য তাহসানকে ফোন করে ছাদে আসতে বলা, কিন্তু ফোন হাতে নিয়ে ভ্রুজোড়া কুঁচকে যায়। তাহসানের নাম্বার থেকে 15টা মিসড কল। ফোন সাইলেন্ট ছিল বিধায় শুনতে পায়নি। বন্যা কল ব্যাক করার আগেই আবারও ফোন আসে। চিহ্নিত মুখে রিসিভ করার পরে তাহসানের কাতর গলার স্বর শুনতে পায়। আমার বউ কি খুব ব্যস্ত? একটু ছাদে আসা যাবে? আমি একটু মন ভরে দেখব। বন্যা ফিক করে হেসে বলল, আমি ছাদেই। তাহসান কিছু না বলে ফট করে ফোন কেটে দেয়। মিনিট 2 পরে ছাদের সিঁড়িতে ধূপধাপ শব্দ শোনা যায়। বন্যার মুখে সুখের হাসির রেশ ওঠে। মাথা ঘুরিয়ে তাকানোর আগে তাহসান পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। তাহসানের গায়ের মিষ্টি ঘ্রাণে বন্যার গা শিরশির করে ওঠে। মাথাটা তাহসানের বুকে ঠেকিয়ে বলল, আপনাকে খুব ভালোবাসি। তাহসান বন্যার গালে গাল ছুঁয়ে বলল, আমিও আমার চাঁদকে ভীষণ ভালোবাসি। থেমে তাহসান জিজ্ঞেস করল, একা একা ছাদে চলে এলে, আমাকে ডাকলে না কেন? ডাকতাম, কিন্তু এর আগে আপনি ফোন দিয়ে দিলেন। তাহসান আর বন্যা পাশাপাশি বসে। বন্যা যেন আজকে কিশোরী মেয়ে হয়ে গেছে। প্রেমিকের গা ঘেঁষে বসতে, তার কাঁধে মাথা রেখে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে ফিসফিস করে কথা বলতে একটু সংকোচ হচ্ছে না। বন্যার এই পরিবর্তনে তাহসান অবাক হলেও মনে মনে খুশি। খোলা ছাদের ফ্লোরে প্রিয় পুরুষের হাত ধরে কাঁধে মাথা রেখে বন্যা বলল, সবাই এত সহজে মেনে নেবে ভাবতেও পারিনি।
তাহসান বন্যার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ, আমিও অবাক। আমি ভেবেছি আরো কত বড় ঝড় না আসে। আসলে আসলে আসতো, আমি ঠিক সামলে নিতাম। বন্যা তাহসানের গালে হাত ছুঁয়ে বলল, আমি জানি। প্রেমের তাণ্ডব শুরু হওয়ার আগে আমরা এক হতে পেরেছি, শুক্রিয়া। তারপর আবার তাহসান উচ্ছ্বাসিত গলায় বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার হতে যাচ্ছ। বন্যা কথা না বলে হাসে। তাহসান বলল, তোমাকে আজকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরাতে পারছি না। বন্যা মাথা নেড়ে সায় জানায়, মুখে ফুটে ওঠে লাজুক হাসি। আপনাকেও সুন্দর লাগছে, রাজকুমারের মতো। তাহসান বলল, রাজকুমার? হ্যাঁ, তোমার রাজকুমার। বন্যা তাহসানের চোখের দিকে তাকিয়ে বলল, আজকে কেউ দেখে ফেললেও কোনো ভয় নেই। তাহসান ঠাট্টা করে বলল। হ্যাঁ, আজকে তো অর্ধেক বউ হয়ে গেছো। বন্যা মিহিয়ে যায়, হাত দিয়ে তাহসানের বুকের শার্ট আঁকড়ে ধরে বলল। ভালোবাসি। তাহসান বন্যার কাতর গলার স্বর শুনে বলল, আজকে কি হয়েছে, এত ভালোবাসি ভালোবাসি করছো কেন? অন্য দিন তো আবদার করেও শুনতে পারি না। বন্যা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালো লাগছে বলতে, তাছাড়া আর যদি বলার সুযোগ না পাই। সুযোগ পাবে না কেন? যদি মরে যাই। তাহসান কেমন চুপসে যায়। মন খারাপের শত শত নৌকা এসে তার মনের আঙিনায় ভিড় জমায়। এসব বলো না তো, আমি তোমায় নিয়ে বাঁচতে চাই 1000 বছর। বন্যা তাহসানের মন খারাপ লক্ষ্য করে বলল, শোনেন, বলো। বলেছিলাম না বিয়ের রাতে সারাটা রাত আপনার বুকে জড়িয়ে রাখবো। হ্যাঁ। মনে রাখবেন কিন্তু। তাহসান হেসে বন্যাকে বুকে জড়িয়ে বলল। তোমার আবদার আবার মনে থাকবে না? সব ইচ্ছা পূরণ করব। বন্যা বলল, আমায় ভীষণ ভালোবাসবেন, সারাক্ষণ আদরে আদরে রাখবেন। তাহসানের শ্বাস ঘন হয়। বন্যার গালে ছোট করে একটা চুমু দিয়ে বলল, খুব আদর করব। আমরা বিয়ের পরে অনেক ঘুরতে যাব। আচ্ছা। বন্যা তাহসানের বুকে নাক ঘষে বলল, আপনার গায়ের ঘ্রাণ এত মিষ্টি কেন? তোমার ভালো লাগছে? সারাক্ষণ শ্বাস নিতে ইচ্ছে করছে। তাহসান আদুরে গলায় বলল, বন্যা, আজকে এত ভালোবেসে কথা বলছো যে আমার ইচ্ছে করছে এখনই বিয়ে করে ফেলি। বন্যা তাহসানকে শক্ত করে জড়িয়ে ধরে। তাহসানকে জড়িয়ে ধরলে বন্যার এক অন্যরকম শান্তি অনুভব হয়। ভীষণ আদর মাখা গলায় ফিসফিস করে বলল, আরও শক্ত করে জড়িয়ে ধরেন না, আপনাকে জড়িয়ে ধরেও যে আমার মন ভরে না। তাহসান আলতো হাতে বন্যাকে নিজের সাথে জড়িয়ে রাখে। বন্যা হঠাৎ কেঁদে দেয়। তাহসানের বুকে ঢুকে যাওয়ার মিথ্যা চেষ্টা করে বলল, আপনার সাথে আমি আরো অনেক বছর বাঁচতে চাই। তাহসান বন্যাকে সান্ত্বনা দিয়ে বলল, আল্লাহ চাইলে বাঁচবো। তাহসান, হুম। বউ বলে ডাকেন না একবার। তাহসান বন্যার চোখে চোখ রেখে বলল, আমার বউ, আমার মিষ্টি বউ, আমার আদরে বউ, আমার বউটাকে এতগুলো ভালোবাসি। তাহসানের এত আদুরে কথা শুনেও বন্যা কাঁদে। তার কেন জানি খুব সুখ সুখ যন্ত্রণা হচ্ছে। বিয়ের আর মাত্র 2 দিন বাকি। বিয়ের সব কেনাকাটাই ইতিমধ্যে শেষ। বন্যা সব নিজের পছন্দে কিনেছে। যদিও আফিয়া বেগম প্রথমে রাজি হননি, কিন্তু তাহসানের আর তাহিয়ার পিড়াপিড়িতে রাজি হয়েছেন। বন্যা ভার্সিটিতে থাকাকালীন তাহসান বন্যাকে ফোন দেয়। মিহি গলায় বলল, আর ভালো লাগে না। কেন? অসুখ করেছে, আমি শান্তি পাচ্ছি না। বন্যা হেসে বলল, তাই? আপনার ঔষধ আমার কাছে। তাহসান বন্যার কথায় হাসে। ওষুধ নিয়ে বসে আছে আর এখানে যে রোগী ছটফট করে মারা যাচ্ছে সে খেয়াল আছে? আছে, আর একটু ধৈর্য ধরতে হবে। তাহসান হতাশ গলায় বলল, শুক্রবার আসতে আর যেন কয়দিন বাকি? মাত্র 2 দিন জনাব। তুমি দিন দিন মিষ্টি হয়ে যাচ্ছ। আপনার বউ হব যে তাই। আমার লক্ষ্মী বউটা। তাহসানের মুখে বউ ডাক বন্যার বুকে মাতাল করা ঝড় তোলে। ঘন হয়ে আসে গলার স্বর। আবার বউ বলেন না। তাহসান চুপচাপ বন্যার আবদার পূরণ করে। আজকাল মেয়েটা তার কাছে যত পাগলামিময় আবদার করে আর সেও নিঃসংকোচে সব আবদার পূরণ করে। বউ, ও বউ। বন্যার সুখ সুখ লাগে, সুখে চোখ বন্ধ হয়ে যায়। আরেকবার প্লিজ। আমার সোনা বউ, টুকটুকি বউ। বন্যা ফিসফিস করে বলল, ভার্সিটি থেকে ফেরার পরে রাতে ছাদে যাব, তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরবেন তো। আপনাকে জড়িয়ে ধরে আমার মন ভরে না। আচ্ছা। তারপর বন্যা ফিসফিস করে বলল,
তারপর আমাকে অনেকগুলো চুমু দেবেন। আপনার ঠোঁটের স্পর্শ পেতে ইচ্ছে করছে। আপনার সাথে থেকে আমি খারাপ হয়ে যাচ্ছি। ধ্যাৎ। এখন চলে আসি। আজকে ভার্সিটিতে ক্লাস করতে হবে না? বন্যা মাথা নেড়ে বলল, না না না, আজকে আমার ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। আচ্ছা, বাসায় এসে ফোন দিও। রাখছি। বন্যা ঘন গলায় বলল। ভালোবাসি হৃদয় পুরুষ। তাহসান হেসে বলল। আচ্ছা। তারপর বন্যা এক অভাবনীয় কাজ করে ফেলল। মোবাইলের স্ক্রিনে ঠোঁট ছুঁয়ে চুমু দিয়ে বলল, আজকে কেন যে আপনাকে এত ভালোবাসতে ইচ্ছে করছে, মনে হচ্ছে জড়িয়ে ধরে বুকে পুড়ে নেই। বন্যার কথা শুনে তাহসানের বুকে তোলপাড় হয়। ফিসফিস করে বলল। এখনই আসি প্লিজ। বন্যা ফিক করে হেসে বলল। জি না, রাতে আসবো। তাহসানের আজকে কেমন ছটফট লাগছে, বুকে কেমন অচেনা জ্বালা পোড়ান হচ্ছে। কোনোভাবেই সে স্থির থাকতে পারছে না। বিকেলের দিকে আসরের নামাজ পড়ে মনের শান্তির জন্য আরও 2 রাকাত নফল নামাজ পড়ে। মোনাজাতে না চাইতো কেন জানি কান্না চলে আসে, বুক ফেটে যায় কান্নায়। আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, আল্লাহ, আল্লাহ গো, আমার এই অশান্তির কারণ কি আমি জানি না। মানুষ বলে শরীর এমন জ্বালাপোড়া করলে নাকি প্রিয় কিছুর ক্ষতি হয়। আল্লাহ, আপনি আমার প্রিয় জিনিস হেফাজতে রাখবেন, আমার মনে শান্তি দিন। নবীর উম্মত হিসেবে আপনার দরবারে হাত উঠিয়েছি, খালি হাতে ফিরিয়েন না। আপনি দয়ালু, আমার সৃষ্টিকর্তা। নামাজ পড়েও তাহসানের শরীর শান্ত হয় না। না চাইতো চোখ দিয়ে পানি পড়ছে। পকেট হাতড়ে মোবাইল বের করে বন্যাকে ফোন দেয়, কিন্তু তাকে নিরাশ করে ফোন সুইচ অফ ঘোষণা করে। ঘড়িতে সময় প্রায় 5টা। এতক্ষণে বাসায় চলে আসার কথা। সে দ্রুত পা চালিয়ে বাসায় আসে। বন্যাদের বাসার কলিং বেল দিয়ে দাঁড়িয়ে থাকে। রেনু বেগম দরজা খুলে জানায় বন্যা আসেনি। তাহসান অগত্যা বাসায় যায়। সিদ্ধান্ত নেয় বন্যা না আসা পর্যন্ত অপেক্ষা করবে। বিকেল 3টা। বন্যা আজকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। উদ্দেশ্য নিউ মার্কেটে যাবে। তাহসানকে একটা ঘড়ি উপহার দেবে। তাহসানের হাতে ঘড়ি খুব মানায়। ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে সামনে গিয়ে রিকশার জন্য দাঁড়ায়। তখনই হঠাৎ কেউ তার মুখ চেপে ধরে বলল, হাতের জোর কমছে না? এখনো আছে? থাক, হাতের জোর লাগবো না, গতরে জোর হইলেই হইব। বন্যা ছোটার জন্য ছটফট করে, কিন্তু ততক্ষণে কয়েকজন মিলে বন্যাকে ঠেলে গাড়িতে উঠিয়ে ফেলে। তার মুখে এত জোরে চেপে ধরেছে যে চিৎকার করবে দূরের কথা, ঠিকমতো শ্বাসও নিতে পারছে না। এদের সাথে তার কি শত্রুতা কিংবা কি কাজ বন্যার মাথায় আসে না। সে হাত পা নেড়ে নিজেকে ছাড়াতে চায়। এক মোটা করে লোক বন্যার স্তনে হাত বুলিয়ে বলল, মাম্মা, মালটা খাসা, শক্ত কইরা হাত পা চাইপা ধর, বাসায় নিয়ে তেল উঠামু। লোকটার স্পর্শে বন্যার সর্বাঙ্গ কেঁপে ওঠে। ঘৃণায় রিরি করে ওঠে মস্তিষ্ক। সামনের লোকটাকে এতক্ষণ না চিনলেও এখন চিনতে পারছে। সেদিন তিন্নির গায়ে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল আর বন্যা প্রতিবাদ স্বরূপ থাপ্পড় দিয়েছিল। সেই থাপ্পড়ের সূত্র ধরে যে তাকে ধরে নিয়ে যাবে সেটা বন্যা কল্পনাও করেনি। কথাবার্তায় যা বোঝার সে বুঝে গেছে। ভয়ে কলিজা মুচড়ে ওঠে। আবার সেই কালো রং তাকে মাখিয়ে দেবে। বন্যা গাড়ির সবাইকে লক্ষ্য করে। 13 জন একটা হাইএক্স গাড়িতে বসে আছে। সবগুলো চোখে লোলুপ দৃষ্টি। বন্যার চোখ ফেটে পানি আসে। ইতিমধ্যে একজন বুকে হাত দিচ্ছে। সে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকে। আজকে কি সে রক্ষা পাবে? তাহসানের বুকে কি যাওয়ার ভাগ্য হবে? তার কিছু হলে তাহসান পাগলই হয়ে যাবে। ততক্ষণে গাড়ি নিরিবিলি এক রাস্তায় প্রবেশ করেছে। হঠাৎ গাড়িটা একটা 5তলা বাড়ির সামনে থেমে যায়। সবগুলো ছেলে বেরিয়ে বন্যাকে ঠেলে ভেতরে নিয়ে যায়। দারোয়ান জিজ্ঞাসা চোখে তাকালেও কেউ পাত্তা দেয় না। তাকে 5তলার এক ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেদিনের লোকটা বন্যার শার্টে হাত দিয়ে বলল, সেদিন বেশি জোর হইয়া গেছিল পাখি, আসো আজকে আমার জোর দেখাই। বন্যা তখনও কাঁদছে। কাপা গলায় বলল, ভাই, আমারে ছেড়ে দেন, আমি আর জীবনেও কাউকে থাপ্পড় দিব না। বন্যার কথা শুনে সবাই অট্ট হাসি হাসে। ছাড়লে এই সবার খিটা খেয়ে মিটাবে। আজকে তোর সারা জীবনের জ্বালা মিটিয়ে দেব। সারা জীবন আর ছেলেদের কাজে লাগবে না। আপনাকে আমি ভাই ডাকতেছি, প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না ভাই, আমার বিয়া ঠিক হয়ে আছে। তাই নাকি? তাহলে তো ভালোই, তোর জামাই সারপ্রাইজ পাইব।
বন্যা সারা বাসায় ছোটাছুটি করে নিজেকে বাঁচাতে চায়, কিন্তু সবগুলো ছেলে হায়নার মতো টেনে ছিঁড়ে তার কাপড় খুলে দেয়। নিজের এই অবস্থা দেখে বন্যা গলা ফাটিয়ে চিৎকার করে, কিন্তু পশুর কি মায়া আছে? নেই। বন্যা কাতর গলায় তাহসানকে ডাকে। তাহসান, 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 ও তাহসান, আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই তোমার সাথে। চিকন করে একটা ছেলে বন্যার গালে থাপ্পড় দিয়ে বলল, খাঙ্কি, আমাদের তাপে হয় না নাকি? আবার ভাতারকে ডাকস? এত তেজ এত? তারপরের ঘটনা খুবই মর্মান্তিক। 13 জন ছেলে পর্যায়ক্রমে বন্যাকে ধর্ষণ করে, ভীষণ যন্ত্রণায় ছটফট করতে থাকে। শরীরে ক্ষুধা নেই কোনো মানুষের, কিন্তু সেই মিলন তো তখনই আনন্দ দেয় যখন মানুষটা যত্নের হয়, প্রিয় হয়। এই মিলনটা হওয়ার কথা ছিল তাহসানের সাথে, কিন্তু কি হলো? বন্যার সাথেই কেন এমন হয়? শরীরের সব শক্তি যেন হাওয়ায় মিঠাইয়ের মতো মিলিয়ে গেছে, চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। তার কপালে আল্লাহ এসব অমানুষদের কেন দিচ্ছেন? প্রচণ্ড যন্ত্রণায় বারবার তাহসানকে মনে পড়ছে, বারবার ফিসফিস করে বলছে, আম্মা, আব্বা, আমারে বাঁচাও, আম্মা। তাহসান কই তুমি? আমাকে নিয়ে যাও না, কষ্ট হচ্ছে। তাহসান। বন্যা সামান্য হাতও নাড়াতে পারছে না, তাকে চেপে ধরে রাখা হয়েছে, সাথে চর থাপ্পড়, অশ্রাব্য ভাষায় গালি। বিকেল 4টা থেকে রাত 10টা অবধি পালাক্রমে একজনের পর একজন বন্যাকে ধর্ষণ করে। বন্যা মাথা নেড়ে বলল, ভাই, ভাই আমারে ছাইড়া দেন ভাই, আমি কাউকে কিছু বলবো না ভাই, আমারে ছাইড়া দেন। ছেলেগুলো তখনও কাপড় পরছে। মোটা করে লোকটা বলল, কিরে, সারমু নাকি খতম করে দিমু? খতম করার কথা শুনে বন্যা মিনতি করে বলল, ভাই আমারে মাইরেন না, আমারে মাইরেন না, জান ভিক্ষা দেন, আমি কাউকে কিচ্ছু বলবো না। একজন হেসে বলল, না মারলে আরেক রাউন্ড? ছেলেটার কথায় সবাই সম্মতি দেয়। আবারও ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে। মোটা করে লোকটা ভীষণ জোরে বন্যার তলপেটের 7-8টা লাথি মারে। মেয়েদের তলপেটে আঘাত করা মানে তাকে অর্ধেক মেরে ফেলা। বন্যার শ্বাস নিতে কষ্ট হয়, ভীষণ যন্ত্রণায় চোখ অন্ধকার হয়ে আসে। একসময় সে জ্ঞান হারায়। জ্ঞান হারানোর আগে ফিসফিস করে বলল, তাহসান, তোমার কাছে যাব। সন্ধ্যার পরেও যখন বন্যা বাসায় আসে না, তখন তাহসান বেরিয়ে পড়ে। সজা বন্যার ভার্সিটিতে যায়। সেখানে তখন কেউ নেই। তারপর তিন্নিকে ফোন করে জানতে পারে বন্যা সেই দুপুর 3টায় বেরিয়ে গিয়েছে। তারপর আর যোগাযোগ হয়নি। বন্যা যেখানে যাবার কথা সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও পায় না। ইতিমধ্যে বন্যার বাবাও আসে, দুজনে মিলে খোঁজে, কিন্তু কোনো হদিস পায় না। ততক্ষণে রাত 10টা বেজে গেছে। তাহসানের বুকটা ভয়ে হাঁপড়ের মতো লাফাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বন্যা বাসায় ফিরতে এত রাত কখনো করে না। সবাই মিলে থানায় গিয়ে রিপোর্ট করে আসে। রাত 10টা দেখে ঘড়ির কাঁটা নেচে নেচে 12টায় যায়, কিন্তু কোনো খবর পাওয়া যায় না। তাহসানের মনে যত খারাপ চিন্তা আসছে, সে মনকে বুঝায় বন্যা ঠিক আছে, কিন্তু এই মন সান্ত্বনা মানতে নারাজ। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে, না চাইতেও চোখ ভরে পানি আসছে। বিল্ডিংয়ের দারোয়ান রাত 10টা থেকে দোটানায় ভুগছে। এই বাড়িটা এক আমেরিকান প্রবাসীর। উনি দেশে থাকেন না, দেখাশোনা করে এলাকার এক প্রভাবশালী লোক। আর বিকেলে আসা ছেলেগুলো হলো একটা ওই লোকের ভাগিনা, আর বাকিগুলো বন্ধু। কেউ সচরাচর এই বাসায় থাকে না, কিন্তু আজকে এমন দলবল নিয়ে আসাতে উনি বেশ অবাক হয়েছিলেন। আর সবচেয়ে বেশি অবাক হয়েছেন সাথে একটা মেয়ে দেখে। মেয়েটাকে দেখেই বুঝে গিয়েছেন যে জোর করে এনেছে, কিন্তু উনি কিছু বলার সাহস পায়নি। বাড়িওয়ালার ভাগিনাটা একটা বেয়াদব, কিছু বললেই গায়ে হাত তুলে ফেলে। উনি ব্যাপারটা এতটাও ঘাটায়নি, কিন্তু রাত 10টার সময় সব ছেলে পেলে বেরিয়ে গেলেও মেয়েটা অনুপস্থিত। তখন চিন্তা হয় উপরে যাবে কি যাবে না, এটা ভাবতে ভাবতে 11টা পেরিয়ে যায়। তারপর আর নিজেকে আটকাতে না পেরে উপরে আসে। ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢোকে। ওনার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সম্পূর্ণ উলঙ্গ একটা মেয়ে ফ্লোরে পড়ে আছে। উনি কি করবেন বুঝে পায় না। বিছানা থেকে চাদর এনে মেয়েটাকে ঢেকে দেয়। মেয়েটার থেকে কিছুটা দূরে একটা ব্যাগ পড়ে আছে। উনি ব্যাগ হাতড়ে একটা মোবাইল পায়। কিছু লেখাপড়া জানে বিধায় বন্ধ মোবাইল খুলে এমার্জেন্সি বাটন প্রেস করে একটা নাম্বার পায়। কিছু না ভেবে ফোন দেয়। তাহসানের ফোনটা তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে ওঠে। ফোনটা হাতে নিয়ে বন্যার নাম্বার দেখে চেঁচিয়ে সবাইকে বলে বন্যা ফোন দিয়েছে। সবাই তার কাছে ছুটে আসে। সে ফোন রিসিভ করে বলল, বন্যা তুমি কই? ফোন বন্ধ ছিল কেন? দারোয়ান বলল, আপনি কি ওনাকে চিনেন? অপরিচিত পুরুষের কণ্ঠ শুনে তাহসান থমকে যায়।
আপনি? দারোয়ান বাসার ঠিকানা বলে বলল। আমার ঠিকানা পরে নিয়েন, আগে তাড়াতাড়ি আসেন। তারপর সবাই তড়িঘড়ি করে ছুটে আসে ঠিকানা মতো। যাওয়ার আগে পুলিশকে খবর দেয়। সবার আগে তাহসান প্রায় লাফিয়ে লাফিয়ে 5 তলায় উঠে যায়। দরজা ঠেলে ভেতরে ঢুকে তাহসান স্তব্ধ হয়ে যায়। বন্যা সম্পূর্ণ শরীর চাদর দিয়ে ঢেকে ফ্লোরে শুয়ে আছে। পাশে একজন মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে। তাহসান হাঁটু মেরে বসে বন্যার হাতে স্পর্শ করে। তার বুঝতে একটু অসুবিধা হচ্ছে না বন্যার সাথে কি হয়েছে। রেনু বেগম সহ বাকিরা এসে মেয়ের এই করুণ পরিণতি দেখে ডুকরে কেঁদে ওঠে। তাহসান সবাইকে শান্ত হতে বলে। রেনু বেগম বন্যাকে কাপড় পরায়। তাহসান বন্যাকে পাজাকোলা করে দ্রুত সিঁড়ি দিয়ে নামে। সিঁড়ি দিয়ে নামতে নামতে তাহসান ঝরঝর করে কেঁদে দেয়। ফিসফিস করে বলল, বন্যা, এই তোমার কিচ্ছু হবে না? শুনতে পাচ্ছ আমাকে? বন্যা শোনে না। সিএনজিতে করে বন্যাকে হাসপাতালে নেওয়া হয়। সারাটা পথ তাহসানের বুকে ছিল। তাহসানের সারা শরীর কাঁপছিল থরথর করে। সে বন্যাকে শক্ত করে জড়িয়ে ধরে। মেয়েটা তাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু এইভাবে তো না। হাসপাতালে গিয়ে বন্যাকে ডাক্তার হাতে সমর্পণ করা হয়। তাহসান এখন আর লুকিয়ে কাঁদছে না, সবার সামনেই কাঁদছে। আফিয়া বেগম ছেলের অবস্থা দেখে ঘাবড়ে যায়। পাশে গিয়ে মাথায় হাত রাখলে তাহসান বাচ্চাদের মতো কেঁদে বলল, আমার বন্যা আম্মু, কি হয়ে গেল? ওরে ছাড়া আমি বাঁচব না। আফিয়া বেগম কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে আসে। জানায় বন্যার প্রচুর রক্ত গিয়েছে। তাছাড়া তলপেটে বোধহয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে, যা গুরুতর। আশঙ্কা করা হচ্ছে ভীষণ গুরুতর। আলট্রাসোনোগ্রাফি করার পরেই নিশ্চিত হওয়া যাবে। আপাতত ওনার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে শুনে সবাই ছুটে গেল। বন্যা অনেক কষ্টে চোখ খুলে রেখেছে। রেনু বেগম চিৎকার করে কান্না শুরু করলে ডাক্তার সবাইকে বের করে দেয়। তাহসান 2 মিনিট থাকার অনুরোধ জানায়। তাহসানের অবস্থা হসপিটালের প্রত্যেকটা মানুষের নজরে পড়ে। সবাই চলে গেলে তাহসান ফ্লোরে হাঁটু গেড়ে বসে। তাহসানকে দেখে বন্যার ঠোঁট কেঁপে ওঠে, চোখের পাতা নড়ে। তাহসানের চোখেও পানি। বন্যার ঠোঁট কামড়ে কেঁদে দেয়। তাহসান! তাহসান বন্যার হাত মুঠোয় নিয়ে বলল। বেশি খারাপ লাগছে? বন্যা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। ভীষণ খারাপ লাগছে, নিঃশ্বাস নিতে পারছি না। তাহসান বন্যার হাত শক্ত করে ধরে বলল, ঠিক হয়ে যাবে। বন্যা মাথা নেড়ে না করে। ওর ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে। আপনাকে পাওয়ার স্বাদ এই জীবনে পূরণ হলো না। চুপ, বাজে কথা বলো না। তাহসান মুখে এই কথা বললেও বন্যার অবস্থা দেখে হারানোর ভয়ে বুক চেপে ধরে। বন্যা চুপ করে থাকে। ঝাপসা দৃষ্টিতে প্রিয় পুরুষকে মন ভরে দেখে। হাত বাড়িয়ে তাহসানের গাল ছুঁয়ে দেয়। আপনাকে ভীষণ ভালোবাসি। তাহসান নিঃশব্দে কাঁদে। বন্যা হঠাৎ করে জোরে জোরে শ্বাস নেয়। শক্ত করে আঁকড়ে ধরে তাহসানের হাত। তাহসান বন্যার এই উৎকণ্ঠা দেখে বলল, কি হলো বন্যা, বেশি কষ্ট হচ্ছে? বন্যা মাথা নাড়ে, হাত দিয়ে বুকটা দেখায়। শ্বাস নিতে পারছি না কেন তাহসান? ডাক্তার ডাকি? না, একবার জড়িয়ে ধরো শক্ত করে। বন্যা বলতে দেরি। তাহসান শক্ত করে জড়িয়ে ধরতে দেরি হয়নি। বন্যা ঠোঁট ভিজিয়ে নেয়। ফিসফিস করে কান্নারত গলায় বলল, আমি মরে গেলে একটু পাগলামি করো না। তাহসান চিৎকার করে বলল, মরবে না তুমি? তুমি মরলে আমিও মরে যাব। চাঁদ, আমার জন্য ভালো হয়ে যাও। আপনার সাথে বাঁচতে চাই, মরতে চাই না। বন্যা হু হু করে কেঁদে দেয়। তাহসান শক্ত করে ধরে বলল, বাঁচবে। বন্যা কাঁপছে, ভীষণভাবে কাঁপছে। তাহসান বন্যাকে জড়িয়ে রেখে চিৎকার করে সবাইকে ডাকে, কিন্তু সবাই আসার আগেই বন্যা তার সারা জীবনের এত কষ্টের ওপর অভিমান করে পরপারে পাড়ি জমিয়েছে। তাহসান হঠাৎ বুঝতে পারে বন্যা আর কাঁপছে না। হাতগুলো সোজা হয়ে বিছানায় পড়ে গেছে। সে তার বুক থেকে মুখটা তুলে দেখে বন্যার পাখির মতো ছোট ছোট চোখগুলো বন্ধ করে রেখেছে। গলা ফাটিয়ে তাহসান চিৎকার করে বলল, বন্যা, এই বন্যা, চোখ খুলো, খুলো না। রেনু বেগম ছুটে এসে বন্যাকে ধরে হাউমাউ করে কাঁদে। তাহসান চিৎকার করে বলল, ও মা, আমার বন্যা চোখ খুলে না কেন? সবাই তাহসানকে সরাতে চায়, কিন্তু সে বন্যার কাছে থেকে সরে না। ও তো আগে থেকেই ভাঙা ছিল, আজকে আবার কি করলো ওরা? আল্লাহ, তুমি কি করলে? আমাকে নিঃস্ব করে দিলে। তাহসান ফ্লোরে বসে আছে, হাত দিয়ে বন্যার হাত শক্ত করে ধরে রাখে। শফিক সাহেব হাতটা সরাতেই তাহসান মাথা ফ্লোরে আঘাত করে আর বলে,
আমার বন্যা না থাকলে আমিও থাকবো না, আমিও মরতে চাই। আমার বন্যা বলছিল আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে, সেই জড়িয়ে ধরে যে আমাকে ছেড়ে চলে যাবে তা তো বলেনি। এই মেয়ে, তুমি না বলেছিলে আমার সাথে অনেক বছর বাঁচতে চাও, কথা রাখলে না কেন? তাহসান তার মায়ের দিকে তাকিয়ে দেখে উনিও কাঁদছে। সে রাগে বলল, কাঁদো কেন? তোমার তো খুশির দিন, ছেলেকে আর এই নষ্ট মেয়েটাকে বিয়ে করাতে হবে না। হাসো তুমি, কাঁদবো তো আমি। ক্ষতি তো আমার হয়েছে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। তারপর বন্যার কানে কানে বলল, আমার বউ হবে না। ভীষণ আদর ভালোবাসা সব তো জমিয়ে রেখেছিলাম, একা করে চলে যেতে পারলে আমার কি হবে চাঁদ? আমি কিভাবে বাঁচবো? পুলিশের সব ফর্মালিটি পূরণ করার পরে বন্যার লাশ বাসায় আনা হয়। যারা ধর্ষক তারা পালিয়ে আসে। দারোয়ানকে সাক্ষী দেওয়ার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না, সম্ভবত ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। তাহসান স্তব্ধ হয়ে গেছে। বন্যার কবরের পাশে সারা দিন বসে থাকে, ভুল করেও ছাদের দিকে পা বাড়ায় না। আদালতে আসামিদের নামে কেস লড়ে, কিন্তু টাকার ক্ষমতার কাছে ন্যায় বিচার পাওয়া যায় না। আসামিরা তার চোখের সামনে দিয়ে হেসে হেসে যায়, সে কিছুই করতে পারে না। আফিয়া বেগম ছেলের দিকে তাকিয়ে অঝরে কাঁদে। বছর 15 হয়ে গেছে, কিন্তু তার বিয়ের নাম মুখেও আনা যায়নি। তার এক কথা, বন্যাকে বিয়ে করতে পারেনি, আর কাউকে করা সম্ভব না। তাহসানের আর বিসিএস দেওয়া হয়নি। আগের ভার্সিটিতে আবারও জয়েন করেছে। দুষ্টু ছেলেটা হুট করেই নদীর মতো শান্ত হয়ে গেছে। তাণ্ডব, একটা তাণ্ডব এসে তাহসানের জীবনটাই ছারখার করে দিয়ে গেল। 15 বছর কেস লড়ার পরও তাহসান কেস জিততে পারে না। তাহসান বন্যার কবরের পাশে বসে বলল, এ দেশের ধর্ষকদের বিচার হয় না চাঁদ, আল্লাহ বিচার করলেই হয়। তুমি ভালো আছো? জানো আমি একটুও ভালো নেই। তাহসান বুকে হাত দিয়ে বলল, এই বুকে এত যন্ত্রণা হয়? তুমি কেন এত যন্ত্রণা দিয়ে চলে গেলে চাঁদ? একবারও ভাবলে না তোমার তাহসান শেষ হয়ে যাবে? তাণ্ডবে ছারখার হয়ে গেছে সব। আমি আর এই জীবন টেনে এগিয়ে নিতে পারছি না, তোমাকে ছাড়া একা লাগে। খুব করে চাই নতুন করে কোনো তাণ্ডব এসে আমাকে শেষ করে দিক। এদেশে ধর্ষকদের বিচার হয় না, বিচার হয় ধর্ষিতাদের। সমাজ সংসার তাদের বাঁচতে দেয় না, অথচ ধর্ষকরা দিব্যি বেঁচে থাকে, সংসার করে। বন্যাও তার প্রাপ্য বিচার পায়নি। সে নিরপরাধ হয়ে পরপারে চলে গেছে, আর অপরাধীরা হেসে খেলে জীবন কাটাচ্ছে।